দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এনটিটিভির আজকের আয়োজনে। আমরা কথা বলবো রাষ্ট্রচিন্তায়। আজকের বিষয় রাখা হয়েছে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু পরিচিত হব। আমার ডানে আছেন জনাব আকবর খান, রাজনৈতিক পরিষদের সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমার বামে আছেন জনাব আবু হানিফ হৃদয়, চেয়ারম্যান বাংলাদেশ রিপাবলিকান পার্টি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। আমরা আজকে কথা বলবো আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু, আসলে এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু কেউই নয়, স্থায়ী হলো জনসমর্থন আর জবাবদিহিতা। আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগে ফেরার সম্ভাবনা এবং দায় স্বীকার। একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি শুধু সাংগঠনিক শক্তির উপরেই নির্ভর করে, নাকি অতীতের কর্মকাণ্ড দায় স্বীকার ও জনগণের আস্থা পুনরুদ্ধারের উপর নির্ভরশীল? সেই বিষয়ের উত্তর খুঁজবো দুজন অতিথির কাছে। আমি একটু প্রথমেই যাই, জনাব আকবর খান, আপনার কাছে একটু যেতে চাই। আমরা সম্প্রতিকালে আওয়ামী লীগের বেশ কয়েকটি, গত 2 বছর হয় নিশ্চয়ই আপনি জানেন যে 16 বছরের শাসনের অবসান ঘটেছে 5ই আগস্ট 2024-এ। রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে প্রথমে নিষিদ্ধ হয়, তারপরে মে 2025 সালে নির্বাচন কমিশন কর্তৃক আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়। ইতিমধ্যে 2 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা দেখছি বিভিন্নভাবে আওয়ামী লীগ চেষ্টা করছে, জটিকা মিছিল, সাইজ আকার আস্তে আস্তে বড় হচ্ছে। আসলে এই যে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আপনি আসলে কতটুকু দেখছেন? জি, ধন্যবাদ প্রিয়ভাজন নুরুজ্জামান হীরা, পাশাপাশি এনটিটিভি যারা দর্শক যেখান থেকে দেখছেন সবাইকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা যে বিষয়ে আপনারা এখানে অবতারণা করেছেন, আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা, আওয়ামী লীগ কি বাংলাদেশের বাইরে কোথাও বেড়াতে গেছেন কিংবা কোনো সফরে গেছেন যে তিনি ফিরবেন? আমাদের একটু পেছনে ফিরে তাকানো দরকার। গত 16 বছর 17 বছর আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন রাজনীতি করার কারণে জনগণের অধিকারের বাইরে যে জনগণের অধিকারকে খর্ব করে রাষ্ট্র চালাতে যে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে লুটপাট করে যখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ যখন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, সেটাকে দমন করার জন্য ওনারা হামলা মামলা, গুম খুন, আয়নাঘর এই সমস্ত তৈরি করতে হয়েছে। এই সমস্ত তৈরি করার পরেও যখন 5 বছর পর পর নির্বাচন হয়, নির্বাচন করতে যে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে আমরা আসলে জনবিচ্ছিন্ন, জনগণ আমাদেরকে ভোট দেবে না, বিধায় ওনারা 2014 সালে একবার বিনা ভোটে নির্বাচন করলেন। 2018 সালের 29 ডিসেম্বর রাতে ভোট করলেন, দিনের ভোট। এভাবে ক্ষমতায় থাকতে যে জনগণ তো পাল্টা একটা প্রতিরোধ, একটা শক্তি গ্রো করে, ডেভেলপ করে, সেই শক্তি ধীরে ধীরে দানা বাঁধতে বাঁধতে এক সময়ে আপনারা জানেন 2024 সালের জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পরিবর্তিত হয়। জনগণ কি রাজপথে আন্দোলন করে শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে ঘাড় ধরে কিংবা ধাক্কে বিদেশে কোথাও পাঠিয়ে দিয়েছে? আওয়ামী লীগ বুঝতে পেরেছে আমরা গত 17 বছর যা করেছি এর একটা অন্যায়, এটার একটা এই খেসারত দিতে হবে। পাশাপাশি 2024 সালে যে হাজার হাজার ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করলেন, এই হত্যার মধ্য দিয়ে তারা নিজেরাই বুঝতে পারছে আমাদের আর এই দেশে থাকা সম্ভব না, আমাদের, তাই তারা নিজেরা পালিয়ে গেছে। এখন পালিয়ে যাওয়া সেই রাজনৈতিক দল বাংলাদেশে ফিরবে কিভাবে? তাদের মূল ভরসা তো জনগণ। একটা পর্যায়ে আওয়ামী লীগের এই দুর্নীতি, লুটপাট, এই গুম খুন, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এর বিরুদ্ধে সাধারণ যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ভিতরে ভালো মানুষ নাই তা তো না, তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে। এখন আওয়ামী লীগকে যদি আবার ফিরতে হয়, প্রথমত এই বাংলাদেশের ছোট্ট একটা দেশ, 18-20 কোটি মানুষ, এই মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস অর্জন করতে হবে। এটা একটা। আপনি খেয়াল করে দেখেন, প্রায় 2 বছর সময় অতিক্রান্ত হলো, আওয়ামী লীগের কি কোনো এই যে এত বড় একটা জঘন্য অপরাধ সংগঠিত হলো, তাদের কি কোনো অনুশোচনা হয়েছে, অনুতপ্ত হয়েছে? জাতির কাছে তারা কি ক্ষমা চেয়েছে? তারা কি কোনো দায়িত্বশীল জায়গা থেকে কোনো বক্তব্য আমরা এ পর্যন্ত শুনতে পারিনি। সুতরাং আওয়ামী লীগ তারা নিজেরাই নৈতিকভাবে, রাজনৈতিকগতভাবে দেউলিয়া, রাজনৈতিকগত পরাজিত, তারা ফিরবে, এটা তাদের নিজেদের ভিতরে সেই দল হিসেবে নিষিদ্ধের এই কার্য, এই প্রক্রিয়াটিকে আপনি সমর্থন করেন বা এইটুকু কতটা সমীচীন হচ্ছে বলে আপনি মনে করেন? এটা আসলে আমরা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করি এইভাবে
আইন করে কোনো দলকে রাজনীতিগতভাবে নিষিদ্ধ করা যায় না। দল থাকবে, একসময় দলের যদি সময়োপযোগী হালনাগাদ যদি না করে দল এমনি বিলুপ্ত হয়ে যায়। আপনি দেখেন মুসলিম লীগ একসময় বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দল ছিল, এখন তারা অপ্রাসঙ্গিক। পৃথিবীর ইতিহাসে কোনো দেশে ব্যতিক্রম ছাড়া আইন করে দলকে নিষিদ্ধ করে সেই দলকে নিষিদ্ধ করা যায় না। হ্যাঁ, আওয়ামী লীগকে যদি ফিরতে হয় তাহলে 2-3টা পথ আছে। যেমন যদি বর্তমান সরকার যে জনগণের যে 18-20 কোটি মানুষের যে সীমাহীন পাহাড় সমান যে জন আকাঙ্ক্ষা, তারা যে নিষ্পেষিত নির্যাতিত, গত 17 বছর ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, কথা বললে গুম খুনের শিকার হয়েছে, তা এবং লুটপাট করে দেশকে খালি করে দেওয়া হয়েছে, উন্নয়নের নামে মেগা প্রকল্প করে মেগা চুরি মেগা দুর্নীতি সংগঠিত হয়েছে, এগুলি দেশের মানুষ দেখতে চায় না। বর্তমানে এই সরকার বিএনপি সরকার, আমি একটু শেষ করি, বিএনপি সরকার যদি জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে হয়তো আওয়ামী লীগের মানুষ আবার মনে করতে পারে যে তাহলে এই অল্টারনেটিভ। আবার আরেকটা পাশাপাশি যে সংগঠনগুলি রাজনৈতিক দলগুলো এই বিগত জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার, আমরা মনে করি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ, তারা যদি অনৈক্য তৈরি হয়, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়, তারা নানা ভাগ বিভাজন তৈরি হয়, সেই দুর্বলতার সুযোগেও আওয়ামী লীগ এবং দেশের ভিতরে এবং বাহিরে নানা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আওয়ামী লীগের আবার ফেরার একটা সম্ভাবনা রয়েছে বলে আপনি আমরা আপনার কাছে আসবো। আকবর খান, আমরা একটু যেতে চাই জনাব আবু হানিফ হৃদয় আপনার কাছে। যে কথাটি বলছিলেন আকবর খান, আসলে আওয়ামী লীগের গত 17-16 বছর যে নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, আপনার বাকস্বাধীনতা, সকল কিছুর বিনিময়ে প্রায় 1400 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা, আপনার মসজিদের ইমাম পর্যন্ত সেই সরকারের সুবিধাভোগী একটা মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়, সেই আওয়ামী লীগ এখন ফেরার চেষ্টা করছে। আসলে আপনি এটা কিভাবে আসলে ব্যাখ্যা করতে চান বা বিশ্লেষণ করতে চান? আওয়ামী লীগ পালিয়ে যাওয়া এটা কোনো বিরল কোনো ঘটনা না, এবং বর্তমান দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। জি, আওয়ামী লীগ ফিরবে না, অলরেডি আওয়ামী লীগ ফিরে গেছে। জি, কিভাবে আওয়ামী লীগ ফিরে গেছে? কারণ বর্তমান যারা নির্বাচন করছে বা জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশটা যেভাবে ছিল, লুটপাট যা কিছু সব আওয়ামী লীগের টাকা লুটপাট করছে, এবং নির্বাচনটা হয়েছে আওয়ামী লীগের টাকায়। বিএনপিও যার যার এলাকা থেকে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে টাকা এনে নির্বাচন করছে, জামাতও করছে, এনসিপিও করছে, মিলেমিশে। হ্যাঁ, মিলেমিশে। তো এখন আপনি দেখেন 5ই আগস্টের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, এদেশে আওয়ামী লীগের নামটা নিবে করে এমন কোনো লোক পাওয়া যায়নি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা যেমন ভাবতাম যে শেখ হাসিনা না মরা পর্যন্ত এদেশে আর কেউ ক্ষমতা আসতে পারবে না, উনি পালায় যাওয়ার পরও আওয়ামী লীগ একদম শেষ হয়ে গেছে, এটা আমরা ভাবতাম। কিন্তু সময়ের পরিক্রমায় নির্বাচনের পরপরই বা তার আগে থেকেই এদেশের জনগণ বলা শুরু করছে আওয়ামী লীগই ভালো ছিল। যদি আওয়ামী লীগকে গত নির্বাচনে ভোটের সুযোগ দেওয়া হতো, আওয়ামী লীগ বিপুল ভোটে সরকার গঠন করত। সেটা কেন? না, আওয়ামী লীগ সরকার গঠন করত। আওয়ামী লীগ সরকার গঠন করত। আওয়ামী লীগ কেন সরকার গঠন করত? যেই ছাত্ররা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্রদের প্রতি জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা তারা জাতীয় সরকার গঠন না করে ইনুস মার্কা সুদ মার্কা একটা সরকার গঠন করার পরই জনগণ বুঝে ফেলছে যে আমরা একটা প্রতারণায় পড়ছি। ছাত্ররা ডাক দিছে, আমরা গ্রামে গঞ্জে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ যে আমরা রাস্তা আন্দোলন নামছি, একটা প্রতারণায় পড়ে গেছি, যার কারণ কারো কোনো কিছু বলার ছিল না। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই ক্ষমতায় দেখেন এই সরকার যেমন দেশ চালানোর অনেকে যোগ্য মনে করে, আবার যোগ্য মনে করে না। বিরোধী দল যারা আছে তাদেরকেও বিরোধী দল কেউ যোগ্য মনে করে, এবং বিরোধী দলে থাকার মতো তাদের যোগ্যতা মনে করে না। দেশটা ঠিক এমন একটা হজে বলে আছে। আপনি দেখেন বিএনপি সব জায়গায় বিরোধিতা করে, সরি এই বিরোধী দল জামাত ইসলাম, বিএনপি যে কোনো ভালো কাজে বিরোধিতা করে। তারেক রহমান, মানে এমন দু একটা উদাহরণ যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, কোন বিষয়গুলো আসলে? আপনি এই যে বাজেটের পরিক্রমাটা নিয়ে আপনি দেখেন, তারপরে যখন তাদের 1 মাস হয়েছে তখন সর্ব কাজই বিরোধিতা করছে, সব কাজই। তারপর নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে, যত রকমের বিতর্কিত আছে দুই দলের মধ্যে, কিভাবে মারামারি করা যায়, লাগালাগি করা যায়। তার মধ্যে আবার একটা বেয়াদবের গোষ্ঠী আছে, যেটাকে এখন ছাত্র জনতা থেকে মানুষ এখন একদম ঘৃণা করে এবং বেয়াদবির গোষ্ঠী মনে করে। এই যে আপনি দেখেন ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেসব বাক্য কথা বলে, এটা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। তো তাদের মধ্যে আরো কিছু ছাত্র আছে, ওই যে 2-1টা মেয়ে আছে রাস্তায় সারাদিন ওই তারেক রহমানকে নাম ধরে বলে, যেগুলোকে রাজনীতিতে
আমি মনে করি বেয়াদবি আচরণ। জি তো আওয়ামী লীগ এই দুই দ্বন্দ্বের কারণে অলরেডি আমি আওয়ামী লীগ ফিরবে সেটা বলি না, আওয়ামী লীগ দেশ চালাচ্ছে। হুম। এবং যদি আওয়ামী লীগ যদি নিষিদ্ধ এগুলো উঠে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বর্তমান সরকার নির্বাচন দেয়, তারা আবার ক্ষমতায় আসবে, এটা আমি মনে করি। জি জনাব আকবর খান, আবহানী হৃদয় বলছেন যে আওয়ামী লীগই দেশ চালাচ্ছে আসলে, এই প্রেক্ষাপটটা আপনি নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। এবং আরেকটি প্রশ্ন আপনাকে রেখেছে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে কি এন্ট্রি পয়েন্ট হিসাবে আওয়ামী লীগ আসলে আসছে কিনা, এই সুযোগটি কি আসলে আপনার সরকার বা বিএনপি সরকারই আসলে দিচ্ছে কিনা এই সুযোগ? আসলে এই আবহানী হৃদয় ভাই যেটা বলেছেন, হুম। আওয়ামী লীগ সরকার চালাচ্ছে, এটা উনি ওনার একটা ক্ষোভের কিন্তু ভোট দিয়ে তো জনগণ ক্ষোভের বিএনপিকে বহিঃপ্রকাশ, দিয়েছে। যে প্রত্যাশা উনি এই সরকারের কাছে কিংবা ছিল। ইউনূস সরকারের কাছে ছিল, ছিল। সেই প্রত্যাশা না হওয়ার না কারণে হওয়ার কারণে, জি। মনে হচ্ছে যে তাহলে কি আওয়ামী লীগই দেশ চালাচ্ছে হুম, কিনা, হুম। আগের মতোই দেশটা চলছে কিনা। হুম, হুম। আপনাদের একটু খেয়াল করতে হবে, আমাদের বাংলাদেশের ইতিহাসে 54 বছরে হুম। আমাদের যতগুলি আন্দোলন হয়েছে, 52-এর ভাষা আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ আমরা ক্যাশ এবং করতে পারি 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বোপরি 24-এর যে জুলাই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, এই প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরেই রাষ্ট্র ক্ষমতায় কিন্তু অভ্যুত্থানের শক্তিগুলি ক্ষমতায় এসেছে। কিন্তু অভ্যুত্থানের শক্তি ক্ষমতা আসার পর রাষ্ট্রটা তো পরিবর্তন হওয়ার কথা। এই যে আমরা 24-এ দেখলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্য বিরোধী আমাদের যে স্লোগান, আমরা সেগুলি দেখছি না। এবং ইতিহাস খুবই দুঃখজনক, এটা সরি টু সে বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে গণ অভ্যুত্থানের অগ্রনায়করা যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, এত অল্প সময়ের মধ্যে 2024 সালের যে সমস্ত নায়কদেরকে সামনে রেখে আমরা আন্দোলনটা করেছি, আমাদের ছাত্র তরুণ বন্ধুরা, তারা অল্প সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যে ধরনের রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা এই উপদেষ্টা হয়ে যে দুর্নীতি, টাকা পয়সা এবং এক একজন বিত্ত বৈভবের মালিক হয়ে যাওয়া, এটা বাংলাদেশে বিরল। যে কারণে অনেকগুলি দেশ বিরোধী, যেমন আমেরিকার সাথে ঠিক 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে 9ই ফেব্রুয়ারি কেন ইউনূস সরকারকে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করতে হলো? সরকারকে জনগণ এই রাইটস দেননি এবং দেশ বিরোধী চুক্তি। এটা কি শুধু ইউনূস সরকারই দেয় না, সবগুলো এটা বাণিজ্য চুক্তি হলো, এর আড়ালে এটা উনি বলছেন যে ওই সময় এই বিএনপি এবং জামাতের সাথে কনসার্ন করেছেন, কিন্তু বিএনপি জামাত ওই সময় কোনো সরকার বা বিরোধী দল না, বাংলাদেশের জনগণ রাষ্ট্রের মালিক, জনগণের সাথে তো কোনো আলোচনা না করে ধরনের একটা চুক্তি করেছে। এই নানা কারণে মানুষ চার দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাহলে বলতে শুরু করেছে, আগে কি তাহলে ভালো ছিলাম, দেশটাকে এরকম, এই হতাশার জায়গা থেকে মানুষ আওয়ামী লীগ ফিরে আসুক, সেইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়াতে অন্তর্বর্তী সরকার, তার কারণে মানুষের এই নতুন এই ধরনের প্রশ্ন জেগেছে। এই সরকার মাত্র 4 মাস এখন ক্ষমতায়, একটা সরকার ক্ষমতায় আসার পর তাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত সময় দেওয়া দরকার, এটা আমরা মনে করি। কিন্তু সরকার ক্ষমতায় আসার পরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এখনো পর্যন্ত পূরণ হয়েছে পুরোটা এটা আমি বলবো না, যে কারণে জনগণের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া। তাহলে কি আমরা আগেই ভালো ছিলাম? এখন এই পরিস্থিতিতে এই সরকারকে কিংবা বিরোধী দল খেয়াল করে দেখেন, বিরোধিতার কারণে বিরোধিতা। গতকালকে জামাতের আমির সাহেব উনি খুলনায় বক্তৃতায় বলেছেন যে দেশে আরেকটি অনিবার্য বিপ্লব হয়তো আমাদের করতে হবে, তার জন্য তৈরি হতে হবে। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এই গত 4 মাসে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে আরেকটি বিপ্লব করতে হবে। আর জনগণ আসলে এই আন্দোলন করতে কি আপনি সন্তোষ মনে করছেন? পুলিশের তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন 10টির মতো হত্যাকাণ্ড ঘটে আসলে, এবং প্রত্যেকটি হত্যাকাণ্ড যদি বিশ্লেষণ করেন আপনি দেখবেন খুব অবলীলায় হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে চলে যাচ্ছে। এই সরকার তো বললাম তো 4 মাস ক্ষমতায়, জনাব তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান চেষ্টা করছেন তার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের জন্য। ইতিমধ্যে দেখেছেন যে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল কাটা কর্মসূচি এগুলা শুরু করেছেন। উনি কৃষ্টতা সাধনের জন্য, মিতব্যয়ী হওয়ার জন্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া উনি স্বল্প ব্যয় করার চেষ্টা করছেন। আমাদের অতীত ইতিহাসের মতো যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গেলে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, সেটা না করে উনি জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। এটা একটা উদাহরণ এবং মানুষ এগুলো ভালো চোখে দেখছে বটে। কিন্তু পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী, ওনাদের যে আইন শৃঙ্খলা যেভাবে রক্ষা করা দরকার, যে বাসায় শিশু রামিসা হত্যাকাণ্ড সহ সারা দেশে শিশু ধর্ষণ এবং হত্যা, এবং সড়ক পথে
ব্যভিচারে এই বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মানুষ হত্যা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এই জায়গাটা সরকারকে আরও কঠোর হয়ে আরও মনোযোগ দিয়ে এই জায়গায় সরকারকে মনোযোগ দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য পদক্ষেপ নিতে হবে। একটা বিষয় খেয়াল করতে হবে, 16 বছর 17 বছর ধরে একটা প্রশাসন চলেছে, টোটাল প্রশাসনে এখনও তো ফ্যাসিবাদী এই নিয়োগকৃত নানান এই প্রশাসনে নানান কর্মকর্তারা তারা সেখানে রয়ে গেছে। তাদেরকে বদলি করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে বরিশাল পাঠালেই তো আর তার মনোজগৎ, তার সেই দলীয় প্রভাবটা তো মুক্ত করা যাচ্ছে না। এই বিষয়ে আমরা একটু যাই। আবহাওয়া আপনার কাছে, আপনি কি জনাব নির্বিধ নিশ্চয় উত্তর দিবেন, পাশাপাশি আপনি কি জনপ্রিয় সরকার চান না সফল সরকার হতে চান? আপনি সরকার কোন দিকে যাচ্ছে আসলে আমাদের সরকার? আমার মতে সরকার ভালোর দিকে যাচ্ছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। আবার ফ্যামিলি কার্ড নীতি গিয়া ধর্ষণও হচ্ছে, এটা একটা খারাপ উদ্যোগ। তাছাড়া হলো সরকারি দলীয় যদি চাঁদাবাজ বন্ধ করতে পারে, যেমন গতকাল এক এমপির ছেলে, নারায়ণগঞ্জের এক এমপির ছেলে, যুব দলের নেতা চাঁদা চাওয়ার কারণে মেঘনা গ্রুপ থেকে চাঁদা চাওয়ার কারণে গ্রেফতার হয়েছে। যদি এগুলো লোক দেখানো না হয়, যদি এভাবে সারা দেশের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যায়, কারণ বর্তমান সরকারের লোকেরাই টেন্ডার নিয়ে টেন্ডারের কোনো কাজ না করেই টাকা উত্তোলন করে ফেলছে। এইসব যদি প্রতিরোধ করতে পারে, পুরনো বন্দোবস্তের দিকে আমরা সেই পুরনো বন্দোবস্তের দিকে আমরা ফিরে আসতে পারি, এবং বিশেষ ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদ যারা আছি, আমাদের যারা রাজনীতি আমরা করি, আমরা একটা ভুল পথে থাকার কারণে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা দেশের উন্নয়ন ঘটাতে পারি না, এবং দেশটাকে লুটতরাদ হচ্ছে। সেটা আমলাদের কাছে সমস্ত যারা জনপ্রতিনিধি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, উপজেলা চেয়ারম্যান, এমপি বলেন, মন্ত্রী বলেন, সবাই জিম্মি। আমলারা যখন জি স্যার ফাইল স্যার এইটা এইভাবে তারা সই করাইয়া তাদের লোকদেরকেও বিভিন্ন টেন্ডারের মাধ্যমে টেন্ডার দিচ্ছে, এবং একটা কমিশন বাণিজ্যে তারা টাকাগুলো বিদেশ লুটপাট করতেছে। যেটি বললেন আসলে আমাদের আকবর ভাই, আসলে যে পূর্ববর্তী সরকারের নিয়োগকৃত পুলিশরাই আছে, যদি আসলে গত 15 বছরের নিয়োগ পাওয়া, আপনার বলেন এএসপি বলেন, ওসি বলেন, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এই পর্যায়ে যারা, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারে রাজনৈতিক এবং দলীয় বিবেচনায় কিন্তু করা হয়েছে। এই কারণেই কি আসলে বর্তমান আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করছেন? নিয়োগ বড় কথা নয়, কিন্তু আমরা তো ফেসিবাস কেন তৈরি হয়েছে, তারা নিজেদের ছাত্রলীগ কর্মী বা তাদের নিজস্ব ক্যাডার শুধু তাদের দল করে সেটা না, তাদের দলগুলোর মধ্যে তার এই গঠন এবং কে সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে, ভালো করতে পারবে, সেভাবে তারা নিয়োগ দিচ্ছে, সেভাবে তারা প্রমোশন দিচ্ছে। তো সেই লোকগুলি এখন কাজ করতেছে। এখন এই লোকগুলিকে কাজ করাইতে হলে পুলিশের যে নীতিমালা, সেই পুলিশ প্রশাসন এটা ঠিক করতে হবে, সে যেই দলেরই হোক। আর যদি পুলিশ যারা নিয়ন্ত্রণ করে, আইজিপিরা, তারা যদি ঠিক আগের মতো ঠিক দলীয় দেখে তাদেরকে প্রমোশন দেয় এবং নিয়োগ বাণিজ্যগুলি করে, তাহলে ঠিক আগের মতো হবে। জনাব আকবর হোসেন, যেটা আসলে সামনে আসছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে বললাম যে পুলিশ গত 15 বছরে দলীয় বিবেচনা আসলে নিয়োগ দিয়েছে, আপনারা সেটা বললেন। তাহলে এখান থেকে উত্তরণের উপায় কি? একটা থানা থেকে আরেক থানায় গেলে তো আসলে লাভ নেই। একটাই পথ আছে, আপনাকে যদি বলি জবাবদিহিতা যদি নেওয়ার বিষয়টা দাঁড়ায়, আপনি দেখেন গতকাল আপনার যুবলীগের যে গাজীপুরে যে আপনার মিছিলটা হলো, সেখান থেকে পুলিশের সামনে পুলিশকে বলছে সামনে আসবি না, মাইরা ফেলামো। এই যে পুলিশ কিন্তু তাকিয়েছিল, কোনো ব্যবস্থাই নিচ্ছে না আসলে। তাহলে তার বিরুদ্ধে, সেই পুলিশের বিরুদ্ধে এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? কারণ জবাবদিহিতা যদি না যায়, নিশ্চয়ই পুলিশে এত সংখ্যক পুলিশকে তো আর বাদ দেওয়া যায় না একসাথে। তাহলে জবাবদিহিতাটা যদি নিশ্চিত করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নতি করা যায় কিনা? প্রথমে আমি আরেকটু আসি যে চাঁদাবাজের কথা বলছিলেন হানিফ ভাই, আসলে খেয়াল করতে হবে চাঁদাবাজদের উৎসটা কোথায়। চাঁদাবাজি কি কোনো ক্ষমতাহীন মানুষ করে? না, যার ক্ষমতা নেই সে চাঁদাবাজি করে না। তাহলে বোঝা যাচ্ছে চাঁদাবাজির উৎস হচ্ছে ক্ষমতা। যখন যে সরকার ক্ষমতায় যায় তখন তারা চাঁদাবাজি করে। আমরা জুলাই অভ্যুত্থানে জনগণ তাই দেখেছি, এত জনগণ তার এটা দেখতে চায় না। এত 24-এর গণ অভ্যুত্থানে এত ত্যাগ, এত প্রাণ। আমাদের পার্টিরও 2 জন শহীদ বদিউজ্জামান আব্দুল লতিফ শহীদ হয়েছে, আমরা আহত হয়েছি। তাহলে ক্ষমতায় গেল
মানে আমাদের তরুণ বন্ধুরা উপদেষ্টা হলো, তারাও তো শুনেছে ওই সময় নাকি চাঁদাবাজি করেছে। তাহলে চাঁদার উৎস যেহেতু ক্ষমতাসীন যারা, তাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে যে চাঁদাবাজের কোনো দল হওয়া দরকার না, সন্ত্রাসীদের কোনো দল নাই, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, কঠোর পদক্ষেপ নেয়, তাহলে বন্ধ হবে। ঠিক পাশাপাশি পুলিশ, হানিফ ভাই বলেন, পুলিশ যেভাবে নিয়োগ হয়েছে, পুলিশ যদি তার পেশাদারিত্ব বজায় রাখে, নিরপেক্ষভাবে কাজ করে, সে নিরপেক্ষ কাজ করতে গেলে বাধাগুলি কোথায়? স্থানীয়ভাবে যে সমস্ত নেতা যখন যে দল ক্ষমতা যায়, তাদের প্রভাবে মামলা মোকদ্দমা, তাদের প্রভাবে মামলা নেওয়া না নেওয়া, এগুলি জড়িত সকল কাজগুলি। সরকার যদি একটা বার্তা দেয় জনগণকে, সরকার যদি একটা বার্তা দেয় এই আইন শৃঙ্খলা বাহিনীকে, যে তোমরা তোমাদের পেশাদারিত্ব বজায় রাখবা, যদি সেটা বজায় না রাখো, তাহলে তুমি প্রশাসনিকভাবে তোমার ডিপার্টমেন্টাল যে পানিশমেন্ট সেটা নিশ্চিত হচ্ছে কিনা, এবং দুই একটা যদি নিশ্চিত করা যেত, এখনো পর্যন্ত ইতিহাসে নাই। একটা সামান্য ধর্ষণ হয় এত বড় বড় জায়গায়, সেই ধর্ষণের কোনো বিচার এখন পর্যন্ত কার্যকরী হয় নাই। পুলিশ প্রশাসনের এই আমরা জানি, থানায় গেলে একটা জিডি করতে গেলে টাকা লাগে, ঘুষ মানে ঘুষ, পুলিশের সাথে ঘুষের একটা অঙ্গ কিভাবে জড়িত, এইটার ব্যতিক্রম করে, এটা আসলে ব্যতিক্রম বলছি না, এটা সঠিকভাবে যদি সরকার হস্তক্ষেপ করে, কঠোর হয়, তাহলে এটা বন্ধ হবে, একটা উদাহরণ সৃষ্টি হবে। তাহলে প্রশাসনের নিয়োগ যেই হোক না কেন, আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ যুবলীগ নিয়োগপ্রাপ্তরা, তাদেরকে তো আর আমরা হাজার হাজার বাদ দিতে পারবো না, কিন্তু তখন তারা চিন্তা করবে যে আমার নিয়োগটা যেভাবেই হোক, এখন আমাকে আমার একদম পেশাদারিত্ব বজায় রাখতে হবে, জবাবদিহিতা করতে হবে। এইটা যদি চালু করা যায়, বাংলাদেশের মানুষ এইটাই চায়। কার আমলে আইন শৃঙ্খলাটা ভালো ছিল, কার আমলে দ্রব্যমূল্য, চালের দাম, তেলের দামটা কম ছিল, শান্তিতে বসবাস করতে পেরেছে, ধর্ষণ খুন কম হয়েছিল, মানুষ এইগুলাই মনে রাখে। মানুষ সাধারণত এইগুলাই মনে রাখে। মানুষ তো, সাধারণ মানুষ তো অনেক বিশাল অর্থনীতির এই সমস্ত প্রবৃদ্ধি, রাজস্ব, এগুলি না তাদের। গতকালকের ঘটনাটা দেখেন, একজন প্রভাবশালী এবং জনপ্রিয় ডিসি সরোয়ার, সে মাদক নিয়ে কথা বলার কারণে তাকে বদলি করে হচ্ছে। এই যে নট অনলি শুধু মাদক না, সিলেটের যে শাহজালাল টাকার আছে, কিন্তু আমাদের সরকারদের বিরুদ্ধে একটা ট্যাগ আছে, ভারত পাকিস্তান নাকি একটা ট্যাগ কিন্তু আছে, ওই যে তাকে এখন পাকিস্তানের ট্যাগ লাগাই দিল, জামাতপন্থী লাগাই দিল। না, এখানে খেয়াল করবেন যে সে বলেছিল সেটা তার, আমি শুনেছি, টেলিভিশনও শুনেছি, যে সে মূলত ওই টাকা, যে মাজারে যে টাকা ওঠে, স্বচ্ছতা হিসাব, কোটি কোটি টাকা ওঠে, এই টাকাটা কোন খাতে খরচ হয়, কিভাবে খরচ হয়, জনগণ টাকা দেয় তার আবেগের জায়গা থেকে, মাজার উন্নয়নের জন্য, তার সৎকায় জারিয়া হিসেবে দেয়, তার আত্মার শান্তির জন্য দেয়। এই টাকাটা জনকল্যাণে ব্যবহার না, কোথায় ব্যয় হচ্ছে, এইটা আসলে রাষ্ট্রকেও খতিয়ে দেখা দরকার। যদি ওই সরোয়ার সাহেব সেখানে হাত দিয়ে থাকেন, রাষ্ট্রকে তদন্ত করা দরকার যে উনি এই টাকাগুলি উনি কি নিয়ে ব্যক্তিগতভাবে নিয়ে যাচ্ছেন, আত্মসাৎ করছেন। সচরাচর পুলিশরা সাধারণত আমরা জানি যে কোথাও কোনো উদ্ধার হলে, সেখানে ইয়াবাও যদি উদ্ধার হয়, 1000 উদ্ধার হলে 1000 উদ্ধার হলে পরে পুলিশের কাছে জমা পড়ে 500-600। সেই ধরনের কোনো কাজ এই সরোয়ার সাহেব করেছেন কিনা, না সত্যি সত্যি সেই ইনভেস্টিগেশন করে সেই টাকা সঠিক ব্যবহারের জন্য রাষ্ট্রীয় কোষাগারে সঠিক নামে ব্যবহারের জন্য দুর্বৃত্ত লেগে তাকে এই কাজটি করেছে এইটা। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, যাদের হাতে ঘা লাগবে তারা তো এটা করবে, কিন্তু রাষ্ট্রকে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় আমার কোনো নেতা ফোন দিবে, সেই ফোনের প্রভাবিত হয়ে আমি আমার পুরস্কার পাওয়ার জায়গায় তিনি আরো দীক্ষিত হয়েছেন। সরকারকে অনেক সতর্ক থাকতে হবে। এই জিনিসগুলো আমাদের গতানুগতিক ভাবে চলবে, যদি তারেক রহমান ভুল না করে এবং বদলি না করে, তাহলে সরকার কিভাবে পতন হবে? কারণ একটা ফেসিস্ট গেছে, আরেকটা ফেসিস্ট তৈরি হলে কিন্তু সরকার পতন হয়। কারণ আমাদের যদি যুগ যুগ একের পর এক আসবে, তাদেরকে আমরা ইচ্ছে করলেও ওই বিএনপি সরকারকে দিয়ে ভালো কাজ করাইতে পারবো না। আর প্রধানমন্ত্রী যত সদয় হোক, সেও পারবে না। সৃষ্টি করতে করতে আবার আরেকটা সরকার, তো আমি আর আপনি কিভাবে ক্ষমতায় যাবে তারা ভুল না করলে, এটাও মেনে নিতে হবে আমাদের। দর্শক, আপনারা দেখছিলেন আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা। আমাদের সাথে কথা বলছিলেন জনাব আকবর খান, রাজনৈতিক পরিষদ সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কথা বলছেন আবু হানিফ হৃদয়ের চেয়ারম্যান, বাংলাদেশ রিপাবলিকান পার্টি। ছোট্ট একটা বিজ্ঞান বিরতি যাচ্ছি, বিজ্ঞান বিরতির পর আবারও ফিরে আসবো। দর্শক, সাথেই থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা।
চুলচারা বিশ্লেষণ করছেন দুজন বিজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন জনাব আকবর খান, রাজনৈতিক পরিষদের সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কথা বলছেন জনাব আবু হানিফ হৃদয়, চেয়ারম্যান বাংলাদেশ রিপাবলিকান পার্টি। আমরা একটু যেতে চাই আপনার কাছেই জনাব আবু হানিফ হৃদয়। গত পরশুদিনই একজন কুষ্টিয়া সংরক্ষিত নারী আসনের এমপি তিনি বলেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে প্রশাসনে বিএনপিকে পাত্তা দিচ্ছে না তাকে রাখা হবে না, অর্থাৎ যে প্রশাসন যদি তাদের কথা না শুনে তাহলে তাকে রাখা হবে না। আমরা কি সেই সিলেটের ঘটনা আর এই ঘটনা কি একই সূত্রে আসলে গাথা কিনা? প্রশাসন তার দায়িত্ব পালন করবে, তার উপরে অর্পিত দায়িত্ব তিনি পালন করবে, মানে কোনো নেতার কথা শুনতে হবে, তাহলে তো আমরা পুরনো বন্দোবস্তের দিকে যাচ্ছি। সেই বন্দোবস্তের বিলোপ ঘটিয়েই তো এই দেশের জনগণ 5ই আগস্ট ঘটিয়েছে। আমরা কি সেই প্রত্যাশিত লক্ষ্যে কি আসলে বুঝতে পারবো আসলে মনে করছেন? আওয়ামী লীগের মহিলা এমপি থেকে সব এমপিরাই তারা চাচ্ছে তাদের নিজস্ব ওসি, তাদের নিয়ন্ত্রণে প্রশাসন চলছে, বিএনপি চাচ্ছে প্রশাসন চলছে। কারণ যেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট নামে যে মামলাগুলো দেওয়া হচ্ছে, এই মামলাগুলো দিয়ে কিন্তু এখনো বাণিজ্য চলছে, কারণ কোনো জামিন হচ্ছে না, তাকে কিন্তু ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা আইনের শাসন, যেটা নিয়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে 60 লক্ষ মামলা দেওয়ার কারণে, আয়নাগর গুম খুন করার কারণেই কিন্তু মানুষ খুব সৃষ্টি হয়েছে এবং খুশি উঠছে। তো এখন ঠিক বিএনপি সেই কাজগুলো শুরু করছে। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, এই দেশের আওয়ামী লীগ কিন্তু আমাদের গণ-অভ্যুত্থানের কারণে আওয়ামী লীগ এই পালিয়ে যেতে বাধ্য হয়, তাদের অপকর্মে, তাদের এই ছাত্র জনতা যে প্রেক্ষাপট তৈরি করছে। আমাদের এই উপমহাদেশের একটা ধারা কিন্তু আছে বাংলাদেশ এবং পাকিস্তানের, যেমন পাকিস্তানের ভুট্টো খান কিন্তু আমাদের দেশে গণহত্যা চালাইছে, এবং এই ভুট্টো খান কিন্তু পাকিস্তানের নির্বাচিত একটা সরকার ছিল। ভুট্টো খান এমন বিরিনি ছিল, সে এমন একটা সেনাপ্রধান নিয়োগ করছে যে সেনাপ্রধান মানে কোনো বিদ্রোহ করার বা সে ভালো জ্ঞান, দেশ সম্বন্ধে, গণতান্ত্রিক প্রক্রিয়া, এগুলো তার ধারণা ছিল না। ভুট্টো খান যে চিন্তাটা করছে, মানে 7 জন সেনাপ্রধানের সিরিয়াল থেকে এই জিয়াউল হককে এই ভুট্টো খান বাছাই করে নিয়েছিল। ভুট্টো খান বাছাই করে নিয়েছিল, ঠিক ভুট্টো খান সেরকমই পাইছে তাকে দিয়া। যখন এই ভুট্টো খান ওইখানে মানে গণতন্ত্রকে বাকরুদ্ধ করে সে স্বৈরতন্ত্র কায়েম করতেছে, তখন কিন্তু এই সেনাপ্রধান কিন্তু এগুলো সে ধারণ করছে। তার যদিও সে মানে বহির্বিশ্বের জ্ঞান সম্পর্কে তার ধারণা কম ছিল, কিন্তু এইটা কিন্তু সে বুঝতে পারছে তার নিজের দেশের প্রধানমন্ত্রী, সে জনগণের মানে স্বৈরশাসন সে কায়েম করতেছে, তার ক্ষমতা উচ্ছেদ করে কিন্তু এই জিয়াউল হক কিন্তু তাকে ফাঁসিতে ঝুলাইছে ভুট্টো খানকে। তদ্রূপ বাংলাদেশে কিন্তু যেই আমাদের স্বৈর শাসন সৃষ্টি করছে শেখ হাসিনা, একদলীয় শাসন কায়েম করছে, তার নিজস্ব বোনের জামাই ওয়াকার, সে কিন্তু তার বিবেকের কাছে বন্দী ছিল যে ছাত্র জনতার যে আন্দোলন, সে তার বিরোধিতায় কিন্তু যায় না, সে অ্যাকশনে না যাওয়ার কারণে কিন্তু শেখ হাসিনা পড়ে গেছে। সে যদি বিন্দু পরিমাণে একটু অ্যাকশনে যাইতো, সেনাবাহিনী দিয়ে খালি 10টা লোক গুলি করতো, তাহলে কিন্তু আন্দোলন সফল হয় না। তাইলে আমাদের সেটাও খেয়াল করতে হবে যে গণ-অভ্যুত্থানেই আমরা সফল হই নাই, আমাদের যারা দেশপ্রেম ছিল তাদের একটা আমাদের এই স্বৈরশাসকের বিরুদ্ধে তাদের। আমরা একটু আকবর খানের কাছে ফিরে আসি। আরেকটু আপনাকে শেয়ার করি যে পালানো দল জীবনে ক্ষমতায় আসে না, এটা আমাদের ভুল ধারণা। চেঙ্গিস খান কোটি কোটি মানুষ মারছে, হিটলার কোটি কোটি মানুষ মারছে, না হিটলার আর ফিরে আসে না, নাৎসি পার্টি আর ফিরে আসে না। সাদ্দাম এবং এই গাদ্দাফিরা তারা একদম গণতন্ত্র হরণ করে লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে। শেখ হাসিনা কিন্তু সেটা করে নাই। আর শেখ হাসিনা আওয়ামী লীগ কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই, যেটা আমি মনে করি গণহত্যা করেনি, গণহত্যা করছে। তারা স্বাধীনতার পক্ষের একটা দল ছিল নাকি? স্বাধীনতার পক্ষের একটা দল ছিল। স্বাধীনতার পক্ষের দলটা কিভাবে গণহত্যা চালাতে পারে, জনগণের বিরুদ্ধে যেতে পারে, ম্যাসিভ আকারে যেতে পারে? স্বাধীনতার পক্ষের দল ছিল। তারা যেই হত্যাযোগ্যটা করছে, একজন মানুষ মারলো ওকে, 2000 মানুষ মারলো ওকে, যে এটা তো একটা ঘৃণিত। এই ঘৃণিত হওয়ার কারণে কিন্তু তারা পতন হয়েছে, চলে গেছে। কিন্তু এখন যারা আছে তারা তাদের চেয়ে বেশি ঘৃণিত হয়ে গেছে। জনাব আকবর খান, আমাদের কুষ্টিয়ার যিনি নারী আসনের এমপির কথা বললাম, তিনি প্রশাসনে যে হুঙ্কারটা দিলেন
বা হুঁশিয়ারটা দিলেন, এটা কিন্তু হয়তো একটা প্রচারিত হয়েছে, বাট এটাই কিন্তু বাস্তবতার চিত্র। তো এতে করে কি আমরা আইনের শাসন আসলে কি প্রতিষ্ঠা করার যে স্বপ্ন আসলে আমাদের, সেটা কি আমরা যেতে পারবো কিনা? বা আমি আপনি আমি আপনার সাথে এই জায়গায় খুব একমত না, এইটাই সারা দেশের চিত্র বলে আমি মনে করি না। কারণ বেশ কিছুদিন আগে আমি দেখেছি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি আকস্মিকভাবে এই ঢাকায় রমনা থানায় উনি ভিজিটে গিয়েছিলেন। সেখানে যে উনি ওনার কিছু বিএনপির নেতাকর্মীকে দেখেও জিজ্ঞেস করছে যে আপনারা কেন এখানে, আপনাদের কি কাজ, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে উনি বলেছেন যে বিএনপির কোনো নেতা কোনো তদবির করলে সেখানে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, অতিরিক্ত কোনো বাস্তবিক অর্থে কি আপনি মনে করছেন স্থানীয়ভাবে এই বিষয়গুলো তো স্থানীয় এটা তো সারা দেশের, তো এই আমাদের তো বাংলাদেশের মানে এই পরিস্থিতিটাই এরকম যে সারা দেশে যখন যারা ক্ষমতায় যায় তারা প্রভাবিত করে। আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই তো 24-এর গণঅভ্যুত্থান করলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র কাঠামো নতুন করে ঢেলে সাজানোর। 29 দিন টানা 29 কার্য দিবস 7 মাস ব্যাপী আমরা ফরেন সার্ভিস একাডেমিতে ইউনূস সরকারের নেতৃত্বে আমরা মেরামতের যে সংস্কারের সংলাপ করলাম, সেই সংলাপের অধিকাংশ বিষয় রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে। সেইগুলি যদি সরকার, যেগুলিতে তারা একমত হয়েছে, সরকার বিএনপি, তৎকালীন বিএনপি অনেকগুলো বিষয়ে অধিকাংশ বিষয়ে একমত হয়েছে, 18টা বিষয়ে তাদের নোট অফ ডিসেন্স ছিল, দ্বিমত ছিল, ওইগুলো যদি বাস্তবায়ন করে যেগুলো একমত হয়েছে, তাহলে আমি মনে করি বাংলাদেশে এই পদ্ধতি পরিবর্তন হবে। আরেকটা কথা যেটা আপনার বলছেন যে আগামীকাল 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটা নিয়ে টেলিভিশনে দেখলাম যে 18,000 পুলিশ ঢাকা মহানগরে কেবলমাত্র মানে নিয়োজিত থাকবে। এখানে আমি সরকারকে এবং আওয়ামী লীগকে দুইটা বার্তা বলতে চাই। একটা হচ্ছে চোরাগুপ্তা কায়দায় হঠাৎ করে আওয়ামী লীগের শেখ হাসিনার ছবি নিয়ে, বঙ্গবন্ধুর ছবি নিয়ে মিছিল করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেই আওয়ামী লীগ আবার সে আগের অবস্থায় ফিরে এসে জনগণের মাঝে অবস্থান বিরাজ করবে, হৃদয় জয় করে ফেলবে, আমি সেটা মনে করি না। আর সরকারকেও যে একেবারে দমন করে, পীড়ন করে, রুদ্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বন্ধ করে দিতে হবে, সেইভাবে নিষিদ্ধ করা যাবে না। মানুষের মনন জগতের চিন্তা, তার রাজনৈতিক দর্শন, তার রাজনৈতিক চেতনা তাকে উজ্জীবিত করবে। আওয়ামী লীগকে ফিরতে হলে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে যেভাবে সে ঘৃণার জন্ম দিয়েছিল, সেই ঘৃণাটাকে সে প্রতিস্থাপিত করে তার জন্য ভালোবাসা প্রতিস্থাপন করতে হবে। সেজন্য তাকে তো জনসমক্ষে এসে সরি বলতে হবে। আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ কি সবাই কি পালিয়ে গেছে? সবাই কি ভারতে? সবাই কি ইউরোপ আমেরিকায় দেশে আছে না? তারা কেন সাহস করে? তাদের নিজেদের নৈতিকতা নাই, নৈতিক মনোবল নাই, সৎ সাহস নাই, কারণ তাদের কৃতকর্মের জন্য তারা ভিতরে ভিতরে এই সাহস সঞ্চয় করতে পারছে না। কিন্তু তারা যদি অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, ক্ষমা চেয়ে বিচারের সম্মুখীন হতে চায়, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে, দেশে প্রচলিত আইন আছে, যে যারা অপরাধ, লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করে, একটা বড় দল, এটা ভুইফুর কোনো দল না, মুক্তিযুদ্ধের মানে তাদের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা বিচার চাচ্ছে না। যেন একটা দুঃখজনক বিষয় হচ্ছে বিশাল জনসমর্থন একটা আওয়ামী লীগ দল, কিন্তু তাদের যারা ভালো অপকর্মের সাথে যুক্ত নেই, তারাও কিন্তু যে যারা এই অপকর্ম করেছে, গণহত্যা করেছে, লুটপাট করেছে, তাদের বিচার কিন্তু তারাও চায়নি বা কেউ কিন্তু ক্ষমা চায়নি। এই পরিস্থিতিতে এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন, দেখেন কথা হচ্ছে কি যে আওয়ামী লীগ ফিরবে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে, আওয়ামী লীগ ফিরবে আইবি রহমান নেতৃত্বে। আচ্ছা, কেন সাবের হোসেন চৌধুরীর নাম আসছে, কেন আইবির নাম আসছে, কেন এরকম নাম, কেন আওয়ামী লীগ ফিরবে উবায়দুল কাদেরের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে কেন বলছে না? খেয়াল করে দেখবেন তাদের ভিতরেই এইটা কাজ করছে যে শেখ হাসিনা তো ফ্যাসিবাদ আমলে ফ্যাসিবাদ কায়েমের জন্য উনি তো মহানায়ক। ইতিহাসের নায়করা কিভাবে খলনায়কে পরিবর্তিত হয় সময়ের আবর্তে, কালের আবর্তে, আওয়ামী লীগ তার বড় প্রমাণ। যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তারা ক্ষমতার লোভে, ক্ষমতায় টিকে থাকার জন্য লুটপাট দুর্নীতি করে, গুম খুন করে দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে, তারা শেষ পর্যন্ত নিজেরাই দেশে থাকার জন্য নিরাপদ করে না। এখন এই আওয়ামী লীগকে ফিরতে হলে অবশ্যই চোরাগুপ্তা কায়দায় বিচ্ছিন্নভাবে
কালকে 2-4 জায়গায় 5 জায়গায় 10 জায়গায় কোথাও 100 কোথাও 50 কোথাও 10 জন একটা জয় বাংলা স্লোগান দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়া, এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব না। আমি মনে করি আওয়ামী লীগকে রাজনৈতিকগতভাবে মোকাবেলা করতে হবে, তাদের নেতৃত্বের দেশে ফিরে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচার যদি প্রহসন হয়, ইতিহাস আছে না, নেলসন ম্যান্ডেলা দেখেছেন, আমাদের 27 বছর পরে আমাদের পার্শ্ববর্তী আং সান সুচির ঘটনা আমরা দেখেছি না। তো আবার এটাও দেখেন যে আমাদের 5ই আগস্টের আগে যারা অনেকে জেলে ছিল, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে তাদের সেগুলি বিচার যদি সম্মুখীন হয়, বিচার যদি প্রহসন হয়, সেই প্রহসনের বিষয় তুলে ধরেও জনগণের সামনে, জনগণের একেবারে শেষ পর্যায়ে আছে আকবর খান, শেষ এই কথা বলে যে জনগণের সামনে এটা তুলে ধরা যে আমরা বিচারের সম্মুখীন হয়েছি, প্রচলিত আইনে আমরা যা যা অপরাধ করেছি সেই অপরাধের বিচার হয়েছে। এখন আমরা, মানুষ ভুল করতে পারে, দল ভুল করতে পারে, তাহলে সেই ভুলের খেসারত দিয়েই তাদের জনগণের মন জয় করে আবার তাদের আবহানিপ্রিত আপনাকে একটি প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন। পাশাপাশি গত 2-3 দিন আলোচিত হচ্ছে চৈতালি, অ্যাডভোকেট চৈতালি, নিশ্চয়ই আপনি দেখেছেন, তিনি আওয়ামী লীগেরই একজন কর্মী। আসলে তিনি হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশের জন্য হিন্দুরা আলাদা রাষ্ট্র করবেন। এটার সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বারবার যে আপনার চিন্ময়, নিশ্চয়ই আপনি শুনেছেন, অনেক ষড়যন্ত্র হয়েছে। এইটার সাথে আসলে এই আওয়ামী লীগের পুনর্বাসন ফিরে আসার একটা পায়তারা হচ্ছে। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই চৈতালির এই বক্তব্য রাষ্ট্রদ্রোহী কিনা, সরকার এতে তার এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আপনাকে বলছি যে আওয়ামী লীগ বর্তমান দেশ চালাচ্ছে, এই জন্যই বলছি, কারণ আওয়ামী লীগ যে অপরাধ করছে, যে 17 বছর যেই কাজ তারা করে গেছে আর যে গণহত্যা চালায় গেছে, তারপরও আমি একটা পার্টির চেয়ারম্যান হিসেবে বলতেছি যে আওয়ামী লীগ বর্তমান দেশ চালাচ্ছে। এই এনসিপি, জামাত, বিএনপির যে দ্বন্দ্ব, যেই তর্ক বিতর্ক, অগণতান্ত্রিক ভাষা সৃষ্টি হয়েছে, যার কারণ চৈতালির মতো মেয়েরা কথা বলার সাহস পাচ্ছে এবং বিদেশ থেকে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছে। এটা রাষ্ট্রদ্রোহী কিনা, এই বক্তব্যটা রাষ্ট্রদ্রোহী কিনা? রাষ্ট্র অবশ্যই, এটা তো অবশ্যই রাষ্ট্র। সরকার কিন্তু কোনো পদক্ষেপ এখনো নিচ্ছে না, মানে কি, কেন, এটা কি মনে করছেন? আসলে পদক্ষেপ নিতে পারতেছে না। আওয়ামী লীগের টাকায় কিন্তু নির্বাচন করছে এমপিরা। আচ্ছা, আমি আবার এটা রিপিট করে দিলাম, যার কারণে আওয়ামী লীগের কাছে দুর্বল আছে, প্রতিশোধ নিতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এখন অনেক স্বচ্ছ দিয়ে যদি দেশ চালায়, তারপরে বলবে সে এসালামের গাড়ি দিয়ে সে সংবর্ধনা নিচ্ছে, এসালামকে সে নিয়ন্ত্রণ করে। এগুলো আগে মানুষের মন থেকে উঠাইতে হবে যে আমরা ফ্যাসিস্টের সাথে নাই, আমরা জনগণের কল্যাণে কাজ করতেছি, জনগণের সাথে আছি, তাহলে সেটা সম্ভব হবে। আরেকটা জিনিস, ভারত আমাদের একটা স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশ ছিল এবং এই ভারতের মুখে কিন্তু আমরা বন্দী। তো ইচ্ছে করলেই আওয়ামী লীগ আর বিএনপি ভারতকে মোকাবেলা করে এদেশের রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকবে, রেখে চালাইতে হবে। যেটা নিয়ে জামাতরা যেটা চাচ্ছে, আমি তো মনে করি বিরোধী দল দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, যে ভারতের এটা চেনে ভারত। আপনি কি মনে করছেন যে সম্প্রতি ঘটনাগুলো বিরোধী দল ইন্ধন থাকতে পারে, এটা কি আপনি মনে করছেন? তাহলে বিরোধী দল ইন্ধন থাকতে পারে, নতুবা কেন আমাদেরকে বিরোধী দল কেন ভারত থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায়? এটা করা যাবে না। ভারত এখন সরকারের তো বিরোধী দল নেই। ভারত কি আমাদেরকে কখনো বাধ্য করছে যে আমাদের কাছ থেকে এই পেঁয়াজ নিতে হবে, এটা নিতে হবে, সেটা নিতে হবে, আমাদের দেশে চিকিৎসা করতে হবে? বাধ্য করছে? করে নাই। আমরা নিজেরা ইচ্ছে করে যাই। পার্শ্ববর্তী দেশে আমরা সাশ্রয় পাই, পণ্য আমরা সাশ্রয় পাই। না, ভূরাজনীতি আপনি যদি দেখেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চায়নার উদ্দেশ্যে এখন আপনার ভিজিটে যাচ্ছে, এই সময় একটা চক্রান্ত হচ্ছে। কারণ চায়নামুখী হলে জিও পলিটিক্সে ভারতের ক্ষতি হবে, সেই কারণে তো ভারত চাইবেই আমরা যেন অন্য রাষ্ট্রমুখী না হই। চক্রান্তই থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে ভারতে যাবে, চীনে যাবে, রাশিয়া যাবে, আমেরিকা যাবে, সব জায়গায় আমরা যাব। আমরা স্বাধীন দেশ, মুক্ত বাজারের অর্থনীতিতে সব জায়গায় যাব। কি নেব, কিভাবে দেশ চালাবো, সেটা আমাদের ব্যাপার। কিন্তু আমাদের দেশের জন্য সরকারি দল, বিরোধী দল, কোন দলকে তকমা দিয়া নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আকবর ভাই, ছোট্ট করে যদি বিএনপি জামাতের যে পারস্পরিক দ্বন্দ্ব সেটা বললেন, এই সুযোগে কি আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কিছুটা উন্মুক্ত হচ্ছে কিনা, যদি ছোট্ট করে এখানে পরামর্শ কি হতে? আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের ফিরতে হলে এই সরকারের ব্যর্থতা হতে হবে। এই সরকার দেশ চালাতে ব্যর্থ, জনগণ তখন অল্টারনেটিভ চিন্তা করবে। পাশাপাশি আন্দোলন, গণ অভ্যুত্থানের শরিক সংগঠনগুলো তাদের ভিতরে যদি অন্তর্দ্বন্দ্ব থাকে, তারা যদি পরস্পর আরো ভাগ বিভাজন হয় আর অনৈক্য বেড়ে যায়, তখন এই সম্ভাবনা বেড়ে যায়। আমি আপনার একটা কথা, ফেরা আর ক্ষমতা থাকে কিন্তু এক না। আওয়ামী লীগ কিন্তু
ফিরছে, হয় আওয়ামী লীগের এই দেশে 3-4 কোটি লোক আছে, হয়তো আছে 1-2-3 হাজার লোক পালায় গেছে, পালিয়ে গেছে। তাই না? আওয়ামী লীগ কিন্তু ফিরে আছে, কিন্তু ক্ষমতায় যাবে কিনা সেটা বিষয়। আওয়ামী লীগ তো আছে দেশে। জি আচ্ছা, আপনার কাছে মনে হতে পারে আওয়ামী লীগ ফিরেছে। আমি মনে করি এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিজেদের ভেতরের যে এই অন্তর্জ্বালা, নিজেদের ভিতরে যে অনুতপ্ততা, এটা এখনো পর্যন্ত তৈরি না হওয়ার কারণেই তারা এখনো পর্যন্ত জায়গায় জায়গায় ঘরে বসে আছে। সব তো পালায় যায় নাই, যারা দেশে আসে তারাও নৈতিক বিষয় নিয়ে সামনে আসতে পারছে না। আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন, যে খেয়াল করে দেখেন, আমাদের এই যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির কারণে আমরা কিন্তু কিছুদিন আগে আমাদের বাংলাদেশে জ্বালানি সংকট হলো, তেল সংকট হলো, রাশিয়া থেকে তেলের জাহাজ অনেকদিন আমাদের বাংলাদেশ এসে থাকার পরেও আমরা সেই তেল খালাস করতে পারিনি। কারণ আমেরিকার সাথে এটা যে এই গোপন চুক্তি, এটা গোপন চুক্তি যেটা প্রকাশ করা যাবে না। আমেরিকান এই চুক্তির সাথে যুক্ত এক কর্মকর্তার ওয়েবসাইটের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে এই চুক্তির মাধ্যমে এমন করা হয়েছে যে আমেরিকার জন্য হুমকি স্বরূপ, আমেরিকার জন্য ক্ষতি হয় এমন কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশ কোনো চুক্তি, কোনো বাণিজ্য, কোনো কিছু কেনাকাটা করা যাবে না। অর্থাৎ এরকম একটা দাসানুরূপ চুক্তি আমরা করে ফেলেছি। এই চুক্তি যদি কন্টিনিউ করে তাহলে এটা আসলে বাণিজ্য চুক্তি নেই, এটা একটা পর্যায়ে আমাদের দেশের সার্বভৌমত্বের উপর এটার হুমকি হয়ে দাঁড়াবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে আনোয়ার ইব্রাহিমের সাথে তিনি বৈঠক করেছেন, বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করে দেওয়ার জন্য সে আহ্বান করেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ আমরা তৈরি করেছি, যেটুকু ঘাটতেছে সেটুকু আমরা তৈরি করব, আপনারা আসুন বিনিয়োগ করুন, এবং চীনেও যাবে সেটা। এটা স্বাভাবিক অর্থে আমেরিকা এবং ভারত ভালো দৃষ্টিতে দেখবে না। কিন্তু আরেকটা কথা, ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি নতজানু পররাষ্ট্রনীতির মতো কাজ করেছে বিগত সরকারের। শেখ হাসিনা বলেছে ভারতকে যা দিয়েছি আজীবন ভারত মনে রাখবে। শেখ হাসিনার ক্যাবিনেটের মন্ত্রী বলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এখন দেখেন, ভারত এই যে বলে না ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, এরকম একটা পরিস্থিতি যখন বাংলাদেশে, ভারত বাংলাদেশের একটা বৈরী পরিস্থিতি যখন একটু শিথিল হওয়া শুরু করছে, একটু ভালোর দিকে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে হাজার হাজার মানুষকে বাংলাদেশের বর্ডার দিয়ে প্রতিদিনই বাংলাদেশে পুশিং করার চেষ্টা করতেছে। এখন আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ডার গার্ডদেরকে যে তারা এই পুশিং প্রতিহত করার জন্য যথেষ্ট উদ্যোগী নিয়ে তারা এগুলো এখন প্রতিহত করছে। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রতিবেশী দেশ, আমরা প্রতিবেশী বদলাতে পারবো না। এই রাষ্ট্র থেকে আমরা উৎখাতে অন্য জায়গায় যে ভারতে যে আমরা প্রতিবেশী থাকবে, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক কি থাকবে? পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সহনশীলতা এবং ন্যায্যতা, সমমর্যাদা। ভারত আমাদের মানে স্বামী স্ত্রীর বিষয় না, ভারত আমাদের বন্ধু রাষ্ট্রের পারস্পরিক সমমর্যাদা থাকতে হবে। আমার যেটুক ন্যায্যতা, আমাদের গঙ্গা তিস্তার পানির 54টা অভিন্ন নদীর যেমন ন্যায্য হিসেবে এখন পর্যন্ত দেয়নি, আমাদের সেই দাবি তো থেকেই গিয়েছে। এখন ভারত যদি আমাদেরকে এই পরিস্থিতি, যদিও তারা বলেছে এই সরকারের সাথে তারা কাজ করতে চায়, তাহলে কাজ করতে গেলে কি করতে হবে? আমাদের সমতা ন্যায্যতা বজায় রেখে তারপরে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে। জিও পলিটিক্সে আমেরিকা চাইবে বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরে তাদের ডিপ সিপোর্ট নামে এখানে মার্কিন সেনাঘাঁটি, এই অঞ্চলের ভূ রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য এই বিভিন্ন দেশে দেশে আমেরিকার যে ঘাঁটিগুলি আছে, সামরিক ঘাঁটি আছে, বাংলাদেশের এই সি পোর্টের নামে এরকম একটা ঘাঁটি করার তারা বহুদিন ধরে করে আসছে। বাংলাদেশ মানে জনগণ বিভিন্ন আমরা বামপন্থীরা লং মার্চ করেছি, রোড মার্চ করেছি এই সমস্ত চুক্তির বিরুদ্ধে। এবারও আমরা এই চুক্তির বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছি, এবং এই ধরনের চুক্তি এখন পার্লামেন্ট আছে, সরকার ক্ষমতায় আছে, এই সরকার এটাকে পার্লামেন্ট উন্মুক্ত করুক, পার্লামেন্ট উন্মুক্ত করে পার্লামেন্টের মানে ভোটের মাধ্যমে মতামতের মাধ্যমে এই চুক্তি প্রয়োজনে যদি মতামত পার্লামেন্ট দেয় তাহলে বাস্তবায়িত হবে, সংশোধন হবে, পরিবর্তিত হবে অথবা বাতিল হবে। এটাই জনগণ কোনো দাসানুরূপ চুক্তি ভারত এবং আমেরিকা কোনো রাষ্ট্রের সাথে চায় না। ধন্যবাদ জানাচ্ছি আকবর খান। আমরা কথা বলছিলাম আসলে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা। দুজন অতিথি আমাদের সাথে কথা বলছেন, জনাব আকবর খান রাজনৈতিক পরিষদ সদস্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কথা বলছেন, আবু হানিফ হৃদয় চেয়ারম্যান বাংলাদেশ রিপাবলিকের পার্টি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাবর্তনের পথ কখনই আসলে বন্ধ হয় না, তবে সেই পথের অন্যতম শর্ত হলো আত্মসমালোচনা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা অর্জন। আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্ভাবনা কতটা শেষ পর্যন্ত নির্ধারণ করবে জনগণই, কারণ রাজনীতির চূড়ান্ত বিচারক কোনো দল নয়, জনগণ। সে অপেক্ষায় থাকলাম। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।